জাতীয় সংসদে বাজেট নিয়ে আলোচনায় ব্যাংক হিসাবের ওপর আবগারি শুল্ক ও 15% হারে ভ্যাট আদায় নিয়ে সরকার দলীয় সংসদ সদস্যরা অর্থমন্ত্রীর তীব্র সমালোচনা করেছেন। বেশি কথা বলা, সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলা এবং বেশি বয়স নিয়ে নানা রকম মন্তব্যের ঝাঁঝে রীতিমতো অধিবেশন কক্ষ ছেড়ে যেতে হয় 11 বার বাজেট পেশ করা অর্থমন্ত্রীকে। আর রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মূলধন ঘাটতি পূরণে বাজেট থেকে 2000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করায় অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি করে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু। জুনের 1 তারিখ যে বাজেট প্রস্তাব পেশের পর সরকারি দল আওয়ামী লীগ স্বাগত জানিয়েছিল আর অভিনন্দন জানিয়েছিল প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে, সে বাজেটকেই পরে সংসদে কম আয়ের মানুষের জন্য মরার ওপর খাঁড়ার ঘা বলা বা নির্বাচন বিরোধী বলার যৌক্তিকতা কি? সরকার দলের সিনিয়র এমপি থেকে মন্ত্রীদের কেউ কেউ যে বাজেটের সমালোচনায় মুখর হলেন, সেই প্রস্তাবিত বাজেট সরকারের মন্ত্রিসভায় অনুমোদিত হবার পরেই তো অর্থমন্ত্রী সংসদে পেশ করেছেন। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদও ক্যাবিনেটে কোনো আপত্তি না তুলে সংসদে সমালোচনা মুখর হওয়ার যৌক্তিকতা নিয়ে আজ প্রশ্ন তুলেছেন সংসদে। আমাদের সংবিধান আর সংসদীয় রীতি মন্ত্রিসভায় অনুমোদিত বাজেটের বিপক্ষে ভোট দেওয়ার তো কোনো সুযোগ রাখেনি সরকার দলীয় এমপিদের জন্য। তাহলে অর্থমন্ত্রীকে এত কটু কথায় নাজেহাল করে লাভটা কি? যে বাজেট সরকারের আর্থিক ও রাজনৈতিক পরিকল্পনার প্রকাশ, সে বাজেটের জন্য সরকারের সমালোচনা না করে সংসদের বিরোধী দল জাতীয় পার্টির সাংসদদের ব্যক্তি অর্থমন্ত্রীকে বাক্যবাণে বিদ্ধ করারই বা অর্থটা কি? তারাই কি দলীয়ভাবে ভোট দেবেন এই বাজেটের বিরুদ্ধে? এসব প্রশ্নের উত্তর খুঁজতে আজ রাজখান স্টুডিওতে সময় দিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি এবং অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ। স্বাগত আপনাদের দুজনকেই। জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, আপনি গতকাল অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন সংসদে, এরপর থেকে ফেসবুকেও প্রচুর লোক আপনার পক্ষেও বক্তব্য দিয়েছেন যে এই কথাই তারা ভাবছিলেন এতদিন, যে কেন ব্যাংক লুটের বিরুদ্ধে বলেছেন আপনি এবং বলেছেন এই লুটের টাকার মূলধন ঘাটতি পূরণে বাজেট থেকে কেন 2000 কোটি টাকা দিতে হবে। খুব জনপ্রিয় কথা, মানে মানুষ পছন্দ করেছে, কিন্তু এ কথা এতদিনে কেন? আপনার ধন্যবাদ নবনীতা চৌধুরী। কালকে আমি তা বলেছি কারণ হচ্ছে আমি জনগণের নির্বাচিত প্রতিনিধি, আমি জনগণের পক্ষে কথা বলার জন্য আমি সংসদে গেছি। আমি সরকারি দলে নয়, আমি বিরোধী দলে আছি। আপনারা জানেন যে আপনি বলেছেন একটু আগে যে আমি যে বক্তব্য দিয়েছি তার পক্ষে জনগণ প্রচুর সমর্থন জানিয়েছেন, বিভিন্ন রকম কমেন্টস দিয়েছেন, সবগুলো পজিটিভ কমেন্টস এবং সবাই তারা বলেছেন এক বাক্যে যে আপনি সত্যটা তুলে ধরেছেন। তো আমি তো জনগণের মনের কথা প্রতিধ্বনি ঘটানোর জন্যই সংসদে গেছি, তাই আমি এই কথাগুলো বলেছি। আমাদের বক্তব্য হচ্ছে যে একটা অকেশন তো লাগবে, যে কোথায় আমরা বলবো যে অর্থনীতি যে ধস নেমেছে। ওনারা বলেন শুধু গ্রোথ রেটের কথা, 6 to 7% গ্রোথ রেট হলে নাকি দেশ এগিয়ে যায়, কিন্তু দিস ইজ নট দ্য অনলি প্যারামিটার অফ মানে ইকোনমিক ভাইব্রেন্সি, অর্থাৎ অর্থনৈতিক যে স্বাস্থ্য, অর্থনীতির যে স্বাস্থ্য, গুড হেলথ অফ ইকোনমি, এটা কিন্তু কেবলমাত্র গ্রোথ রেটের উপরে নির্ভর করে না। একজন অর্থনীতিবিদ এখানে আছেন, এটা আরো অনেকগুলো প্যারামিটার আছে। সেই বিষয়গুলো হচ্ছে ইনফ্লেশন, অর্থাৎ মূল্যস্ফীতি, সেগুলো হচ্ছে বিনিয়োগ, কর্মসংস্থান, তারপর হচ্ছে আপনার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, তারপর ব্যাংকিং সেক্টর এবং ক্যাপিটাল মার্কেটের অবস্থাটা কি। তো আমরা বলতেই বলছি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে মানে এত দিনে কেন, মানে হঠাৎ করে এবং ব্যক্তি অর্থমন্ত্রীকে কেন, মানে ব্যাংকিং খাতে ধস, ব্যাংকিং খাতে অনিয়ম এবং মূলধন ঘাটতি পূরণে বাজেট থেকেও যে এবারই প্রথম টাকা বরাদ্দ করা হচ্ছে তাও নয়, মানে এবার কেন আপনারা বলছেন, মানে কি হলো যে এবারই সরকার দলীয় সংসদরাও বলছেন, আপনারাও বলছেন, সবাই মিলে ব্যক্তি অর্থমন্ত্রীর দিকে কেন? অর্থমন্ত্রী তো রিপ্রেজেন্ট করে সরকারকে এবং মানে বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে, এবং তিনি সরকারের পক্ষ থেকে এই বাজেট প্রস্তাবটা তিনি 1 জুন উপস্থাপন করেছেন সংসদে আমাদের অনুমোদনের জন্য। যেহেতু উপস্থাপন করেছেন বাজেট বক্তব্যে উনি বলেছেন দেশ উন্নয়নের মহাসড়কে আছে। উনি অনেক কথাই বলেছেন, সরকারও তো সে কথাই বলে। না, আমি বলি উনি অনেক কথা বলেছেন, অনেক সাফল্যের কথা বলছেন, কিন্তু ওনাকে তো যেই ব্যত্যয়গুলো আছে অর্থনীতির বা সরকারের, যেই আপনার ইয়েগুলো আছে, কি বলে বাধাবিঘ্নগুলো আছে, যেই সমস্ত আপনার অবক্ষয়গুলো আছে, এগুলোর চিত্র তো মানুষের সামনে তুলে ধরতে হবে। আপনাদের তো ট্রান্সপারেন্ট হতে হবে।
আপনাকে তো কি বলে মানুষের কাছে পরিষ্কার ভাষায় বলতে হবে, সত্যকে আপনাকে আলিঙ্গন করতে হবে যে আমি আমার এই ক্ষেত্রে আমাদের সীমাবদ্ধতা আছে। তাহলে ব্যাংকিং খাত যদি না থাকে, ফাইন্যান্সিয়াল সেক্টর, এবং সম্মানিত অর্থনীতিবিদ স্বীকার করবেন যে ফাইন্যান্সিয়াল সেক্টর এবং মানি মার্কেট, অর্থাৎ মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেট, এই দুটো হচ্ছে ব্যারোমিটার অফ ইকোনমি যে কোনো দেশেরই। আপনি যখন CNN খোলেন আপনি দেখবেন যে প্রথমেই কিন্তু নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ দেখায়, এবং সেটা নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের অবস্থা কি সেটা দেখেই কিন্তু ওই দেশের সেই দিনের অর্থনীতির অবস্থা কিন্তু পরিমাপ করা যায়, অনুমান করা যায়। তাই আমরা বলেছি যে বাজেট এগুলো উল্লেখ করা দরকার ছিল যে আপনি কি ব্যবস্থা নিচ্ছেন ব্যাংক সেক্টরকে ইমপ্রুভ করার জন্য, যেখানে লুটপাট হচ্ছে, এবং 1 লক্ষ, আজকে দেখা গেল লেটেস্ট হিসাব প্রায় 2 লক্ষ কোটি টাকা খেলাপিটি, তার মধ্যে 42,000 কোটি টাকা অবলোপন করেছে। ব্যাংকের যে টাকাটা আছে আমি একটু বলি, এই টাকাটা কিন্তু সরকারের টাকা না, এই টাকাটা হচ্ছে যারা আমানতকারী বা যারা ডিপোজিটার্স তাদের টাকা। এই টাকাটা তো এই টাকাটা যে লুট করে নিয়ে যাচ্ছে, এটা রক্ষা করার দায়িত্ব তো সরকারের, তাই না? আপনি এটা উদ্ধারে কোনো ব্যবস্থা করছেন না, বরঞ্চ ট্যাক্স পেয়ারের মানি থেকে, অর্থাৎ যারা করদাতা তাদের টাকা থেকে নিয়ে আপনি 2,000 টাকা ওখানে রিক্যাপিটালাইজেশন করার জন্য, অর্থাৎ মূলধনটাকে আবার যেটা চলে গেছে তাকে শক্তিশালী করার জন্য আপনি দিচ্ছেন সেখানে। তাহলে কি আপনি এটা অপরাধ করছেন না? এটা ক্রিমিনাল অফেন্স। আমি ট্যাক্স দিচ্ছি আমি উন্নত জীবন ধারণের জন্য, প্রতিটি মানুষ, গরিব মানুষ ট্যাক্স দিচ্ছে এবং প্রত্যেকটা মানুষ ট্যাক্স দিচ্ছে। এই ব্যর্থতা কি ব্যক্তি অর্থমন্ত্রীর বলে মনে করেন? আমরা তো যেহেতু অর্থমন্ত্রীকে অ্যাড্রেস করে কথাটা বলতে হবে, নিয়ম হচ্ছে যে যিনি বাজেট পেশ করেন তাকে অ্যাড্রেস করে বলতে হবে। এবং আপনি দেখবেন যে সমাপনী বক্তব্যে যে 29 তারিখ যদি বাজেট পেশ করে যিনি পাশ করার চেষ্টা করবেন, এবং উনি কিন্তু সমস্ত কথার উত্তর ওনাকে দিতে হবে। এটা হচ্ছে ওনার কনস্টিটিউশনাল অব্লিগেশন এবং ওনার কনস্টিটিউশনাল কি বলবো রেসপন্সিবিলিটি, এবং সেই জন্যই আমরা তাকে ইয়ে করে বলেছি। কিন্তু এবং এই কাজটা উনি ক্রিমিনাল অফেন্স করেছেন, ওনার এই জন্য বলেছি দরকার হলে ওনাকে হি শুড বি পুট অন ট্রায়াল। এবং এই প্রেক্ষিতে তার কিন্তু শুধু এটা না, আসবো আবারও আপনার কাছে অধ্যাপক মাহবুবুল্লাহ। মানে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে এবার এটা একটা বাজেট অধিবেশনের একটা চমকপ্রদ ঘটনা কিনা, যে মানে বাজেট গেলে পরে সবাই সাধারণত মানে সরকার দলীয় সাংসদরা বিশেষভাবে সবাই অভিনন্দন জানান, ভালো ভালো কথা বলেন। এবার সরকার দলীয় সাংসদরাও ভীষণভাবে তীব্র সমালোচনা মুখর, এবং সাধারণভাবে তেমন সমালোচনা না করা সংসদের বিরোধী দল জাতীয় পার্টি ভীষণভাবে মানে কঠোর সমালোচনা করছেন অর্থমন্ত্রী। এর মাঝে যাটা কি আপনার কাছে? দেখুন, আমাদের রাজনৈতিক ইতিহাসে বাজেট পেশ নিয়ে এত তুমুল আলোচনা, তুমুল বিতর্ক, প্রচন্ড ঝড় একবার মাত্র হয়েছিল, সেটা 1946 সালে, এবং সেটা দেশভাগের আগে, যখন দেশভাগের প্রস্তুতি চলছে এবং একটা ইন্টারিম গভর্নমেন্ট ভারতের কেন্দ্রে প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে মুসলিম লীগও আছে, কংগ্রেসও আছে। মুসলিম লীগ মনে করেছিল যে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় পেলে, ইত্যাদি পেলে তারা খুব শক্তিশালী হবে, কিন্তু শেষ পর্যন্ত মুসলিম লীগের ভাগ্যে জুটল অর্থ মন্ত্রণালয়। লিয়াকত আলী খান অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন, এবং এই অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে লিয়াকত আলী খান এমন একটি বাজেট পেশ করলেন, যেই বাজেটে শেষ পর্যন্ত কংগ্রেসে কিন্তু কত অভিজ্ঞতা হলো। তো অনেক সময় আমরা বলি না পচা শামুকে পা কাটা যায়, সেই রকম একটা অবস্থার সৃষ্টি হয়। আর বাংলাদেশোত্তর কালে বাজেট নিয়ে বিভিন্ন সময় আলোচনা হয়েছে, কিন্তু এবারকার মতো ঝড়ো আলোচনা অতীতে কখনো হয়েছে কিনা সন্দেহ। এবং ব্যাপকভাবে এই আলোচনাটা হচ্ছে, আলোচনা ব্যবসায়ীরা করছেন, আলোচনা আপনার সিভিল সোসাইটির সদস্যরা করছেন, রাজনীতিবিদরা করছেন, সংবাদপত্রে কলাম লেখা হচ্ছে, সব কিছুই কিন্তু হচ্ছে। এখন প্রশ্নটা হলো, বাজেটটা তো প্রাথমিকভাবে ক্যাবিনেটে পাশ করা হয়েছিল এবং সেখানে মন্ত্রী সাহেবরা সবাই উপস্থিত ছিলেন, তখন কি তাদের চোখে পড়ে নাই এই বাজেটের দুর্বলতাগুলো কোথায় বা সীমাবদ্ধতা কোথায় এবং কোথায় জনগণের পকেট কাটা হচ্ছে? কিন্তু তখন তো সেটাকে অনুমোদন দিয়ে পার্লামেন্টে পেশ করার একটা ব্যবস্থা হলো, এবং এখানেও আমরা বলবো যে এক ধরনের দায়িত্ব পালনে শৈথিল্য আমরা লক্ষ্য করছি। দ্বিতীয় কথা হচ্ছে যে আসলে
সরকার কি রাজনৈতিক স্ট্র্যাটেজি নিয়েছিল। বাজেট জিনিসটা যদিও একটা অর্থনৈতিক বিষয়, একে রাজনীতি থেকে বিচ্ছিন্ন করা যায় না, কারণ রাজনৈতিক সরকারের জন্য কারণ এটা একটা পলিটিক্যাল ডকুমেন্ট। এটা নট অনলি অ্যান ইকোনমিক ডকুমেন্ট, ইট ইজ অলসো এ পলিটিক্যাল ডকুমেন্ট। যদি এটা পলিটিক্যাল ডকুমেন্ট হয়, আমি যেটা আঁচ অনুমান করছি, কারণ সরকারের মনের কথা তো আমার জানার কথা নয়, সেটা হচ্ছে যে এই সরকারের আমলে বিশাল বিশাল প্রকল্প গ্রহণ করা হয়েছে, যেগুলোকে লোকজন মেগা প্রকল্প বলছে, এবং সরকারের এই মেগা প্রকল্পগুলো 2018 সালের আগেই শেষ করতে হবে, কারণ 2018 সালের শেষে নির্বাচন হওয়ার কথা আছে, অথবা 2019-এর একেবারে প্রথম দিকে নির্বাচন হওয়ার কথা আছে। তখন সরকার বলবে, এই যে দেখো জনগণের কাছে আমাদের উপহার, আমরা যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম সেই প্রতিশ্রুতিগুলো আমরা পূরণ করেছি। এবং সরকার হয়তো এটাও ভেবেছিল যে 2018 সালের মাঝামাঝি আরেকটি বাজেট তারা পেশ করবে, যে বাজেটের চেহারা হবে অত্যন্ত কল্যাণধর্মী, অত্যন্ত গণমুখী, এবং সেটা দেখিয়ে সরকার বলবে যে দেখো আমরা পদ্মা সেতু শেষ করেছি, আমরা অমুক ফ্লাইওভার শেষ করেছি, অমুক কাজটি শেষ করেছি। এবং সেই জন্যই বাজেটটা এইভাবে বিশালভাবে তৈরি করা হলো এবং বিশাল করের বোঝা জনগণের উপর চাপানো, কারণ আসলে সরকারের কাছে টাকা নাই। ব্যাপারটা অনেকটা তাই। এবং আমাদের বাজেটগুলো গত কয়েক বছরের বাজেট যদি আমরা পর্যালোচনা করি, এমনকি তারও আগে যদি আমরা ফিরে যাই, সেটা হচ্ছে আমরা যে রিসোর্স মোবিলাইজেশনের চিন্তা করি, সেই রিসোর্স মোবিলাইজেশন করা সম্ভব হয় না, অর্থাৎ টাকা আসেও না, আবার টাকা যেইটুকু আসে সেইটুকু ঠিকমতো খরচ করা যায় না, অর্থাৎ বাস্তবায়নেও আমাদের একটা বিরাট রকমের ব্যর্থতা আছে। আপনি কোনো রাজনৈতিক ইঙ্গিত খুঁজে পান বা কোনো রাজনৈতিক তাৎপর্য আছে আপনার কাছে এই ঘটনার, যে এই যে অর্থমন্ত্রীকে লক্ষ্য করে যে, কারণ মানে ধরুন ব্যাংকের লুটপাট সে তো এবছরের ঘটনা নয়, ব্যাংকের লুটপাটের কারণে শূন্য তহবিল পূরণে সরকারের বাজেট থেকে বরাদ্দ দেওয়া, এটাও প্রথম ঘটনা। সরকারের বাজেট থেকে বরাদ্দ দেওয়া, যেটা ব্যাংকগুলোর, বিশেষ করে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ক্যাপিটাল ইনএডিকুয়েসি বলে একটা কথা আছে, এবং মূলধন ঘাটতি বলে একটা কথা আছে। সেই মূলধন ঘাটতি পূরণ না করলে ব্যাংকগুলি কিন্তু ব্যাংক্রাফট হয়ে যাবে, যেটাকে বলা হয় লাল বাতি জ্বালানো। তো সেই অবস্থা থেকে ব্যাংকগুলোকে রক্ষা করার জন্য, যেটাকে বেইল আউট প্রোগ্রাম বলে, আমেরিকাতেও সেই ধরনের একটা প্রোগ্রাম ছিল। কিন্তু বেইল আউট প্রোগ্রামের বিরুদ্ধে সবচেয়ে বড় আপত্তিটা হচ্ছে নৈতিক আপত্তি। কারণ আপনি ব্যাংকগুলোকে বেইল আউট করছেন কাদের অপকর্মের জন্য, কাদের পাপের জন্য? যারা এই ব্যাংক থেকে লুটপাট করেছে তাদের পাপের জন্য। এবং কাদেরকে আপনি সাহায্য করছেন, ক্ষতিগ্রস্ত করছেন আপনি ট্যাক্স পেয়ার, জনগণকে। এবং এটা কিন্তু শুধু যে এই 2000 কোটি টাকা এবারই কেবলমাত্র ব্যাংকগুলোর আপনার পুঁজি ঘাটতির জন্য দেয়া হলো, এটাই প্রথমবার নয়, এর আগেও কিন্তু দেয়া হয়েছে। সুতরাং নৈতিকতার দিক থেকে সব মহলই এর বিরোধিতা করবে, এটা তো অত্যন্ত স্বাভাবিক। দ্বিতীয়ত হচ্ছে, কিন্তু স্বাভাবিক আপনি কিভাবে বলছেন? গতবার তো করেনি, মানে গতবার সরকারি দল করেনি, গতবার কি জাতীয় পার্টি করেছিল, মানে মানে এবার কেন? আমি আচ্ছা, এটা এই এক লাইন প্রশ্নের উত্তর দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য বলি যে এই 2014 সালের নির্বাচনের পর যে ধরনের একটা সরকার গঠিত হয়েছে, সেখানে আমরা এমন একটা বিরোধী দলও গঠিত হয়েছে, বাবলু সাহেবদের দল, যে তারা মন্ত্রিসভাতেও আছেন, সরকারেও আছেন, বিরোধী দলেও আছেন, এবং তারা সেভাবে পার্লামেন্টে কিন্তু সোচ্চার থাকছেন না। এবার কি কেন সোচ্চার? এইটার এক লাইন উত্তর নিয়ে আমি আবার বিরতির পর আপনার কাছে ফিরব। আমরা কিন্তু বিরোধী দল প্রকৃত অর্থেই বিলং টু অপোজিশন, নিশ্চয়ই সংসদীয় বিরোধী দল। আমাদের উনি যেটা বলেছেন, সরকারও আছেন। আপনারা সবাই জানেন 2014 সালে যে নির্বাচনটা হয়েছিল একটা বিশেষ প্রেক্ষিতে হয়েছিল। সারা দেশে জ্বালাও পোড়াও চলছিল, সন্ত্রাস চলছে, অগ্নি সন্ত্রাস চলছিল, পেট্রোল সন্ত্রাস চলছিল। আমি একটি দল, যে জাতীয় পার্টি এর আগে কখনো সোচ্চার হয়নি সংসদে, এবার বাজেট আমি ওইটা কেন এত সোচ্চার? মহাবলভাবে একটু উত্তর দিচ্ছি। তখন আপনার কি বলে, বিএনপি বলছে নির্বাচন প্রতিহত করব, কিন্তু কোনো গণতান্ত্রিক ব্যবস্থা নির্বাচন প্রতিহত করার কোনো নিয়ম নেই।
আচ্ছা, আমরা বলেছি যে কোনো অবস্থায় আমরা নির্বাচন করব। 1990 সালে যখন আমরা ক্ষমতা হস্তান্তর করি, আমাদের পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ সাদ সহ আমরা সবাই জেলখানে ছিলাম এবং আমাদের কোনো প্রচার করতে দেওয়া হয়নি, আমাদের কোনো লেভেল প্লেইং ফিল্ড ছিল না। কিন্তু তারপরও আমরা গণতন্ত্রের স্বার্থে এবং সংবিধানের স্বার্থে নির্বাচন করেছিলাম। এইবারে কিন্তু সাংবিধানিক ব্যবস্থাকে আমরা অব্যাহত রাখার জন্য এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে সমুন্নত রাখার জন্য আমরা 2014 সালের 5 জানুয়ারি নির্বাচন গিয়েছিলাম। এবং এই প্রেক্ষিতে যে গভর্নমেন্ট অফ ন্যাশনাল ইউনিটি এটা হয়েছে, এবং এটা শুধু এখানে কিন্তু না, এই ঐকমত্যে আপনাকে এই আমাদের এখানেও অনেক দর্শক বলছেন যে তারা মনে করেন যে মানে অর্থমন্ত্রীর ওপরে তাদের অর্থমন্ত্রীর কথা, অর্থমন্ত্রীর বিভিন্ন বিষয় নিয়ে তারা আপত্তি করছেন এবং বলছেন যে ঠিক আছে আপনার ডিমান্ড, কিন্তু আমার প্রশ্ন আবারও বিরতির পর থাকবে, এই ডিমান্ড এতদিনে কেন এবং অর্থমন্ত্রীকে কেন? মানে ব্যাংক লুট হয়েছে তো আজ হয়নি, এখন কেন? আর একটা বিরতির পর দর্শক থাকুন রাজকাহনের টেলিভিশনে, ফেসবুকে, ইউটিউবে। এলাম রাজকাহনে। জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, আপনার জন্য RN রাজু নামে একজন দর্শক প্রশ্ন করেছেন, নির্বাচনী হাওয়া আসার সাথে সাথে নির্বাচনী স্বার্থ হাসিলের বলি কি হচ্ছেন অর্থমন্ত্রী, যে কারণে জাতীয় পার্টিও একরকমের মানে বিপরীত আচরণ করছেন। উনি পাল্টি খাচ্ছে শব্দটি ব্যবহার করেছেন। আমি আপনার কাছে জানতে চাইবো, আমি এই প্রশ্নটি আপনাকে করতে চাইছিলাম যে এতদিন পরে কেন ব্যাংক লুট আজকের নয়, মূলধন ঘাটতি ঠেকাতে বাজেট বরাদ্দ আজকের নয়, এবং বাজেটও তো আসলে অর্থমন্ত্রীর একার নয় শেষ পর্যন্ত। অবশ্যই বাজেট অর্থমন্ত্রী একার নয়, এটা সরকারের ইকোনমিক ডকুমেন্ট এন্ড পলিটিক্যাল ডকুমেন্ট যেটা বলেছেন। এবং আমাদের কথা হচ্ছে যে আমরা কেন এই কথাগুলো বলছি, এটা তো বলছেন এত আগের পরের কথা না, যখন আপনি ভুল করবেন তখনই বলবো। আমরা কিন্তু গত বছর বাজেটও বলেছি, তার আগের বছর বাজেটও বলেছি, কারণ এই যে ব্যাংক লুটের ব্যাপারটা, শেয়ার মার্কেটের ব্যাপারটা অনেকদিন ধরে চলে আসছে এবং এই দুটি হচ্ছে আমি আগেই বলেছি ইকোনমিক ব্যারোমিটার। তাহলে এগুলি নিয়ে আমরা গত বছর আমরা কিন্তু বলেছি, কিন্তু সরকারি দল সোচ্চার না থাকাতে কথাগুলি এইভাবে আসেনি। এখন যেটা আমরাও বলছি আবার সরকারি দলও বলছে, এবং মাহবুবুল্লাহ ভাই যেটা বললেন যে বিভিন্ন ট্রেড বডি, বিজিএমই, তারপর আপনার FBCI, তারপর বিভিন্ন সুশীল সমাজ, তার বিভিন্ন গবেষণা সংস্থা, তারাও সবাই বলছেন সেই জন্য একটা তোলপাড় অবস্থা হয়েছে, টালমাটাল অবস্থা হয়েছে। এটা অর্থমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ না, ওনার পলিসির বিরুদ্ধে অভিযোগ, যে উনি একবার বলেন যে 4000 কোটি টাকা। আবার উনার কথা বলছেন, মানে আক্তার এইচ রিপন দর্শক, তিনি বলছেন মানে এই বাজেট তৈরিতে আওয়ামী লীগের কোনো ভূমিকা নাই, সমালোচনা শুধু অর্থমন্ত্রীর কেন, আওয়ামী লীগের কোনো সমালোচনা? উনি তো আওয়ামী লীগের অর্থমন্ত্রী, উনি তো আওয়ামী লীগের অর্থমন্ত্রী, ওনাকে সমালোচনা করা মানে তো আওয়ামী লীগকে সমালোচনা করা। এবং এই বাজেট তো আওয়ামী লীগের পক্ষ থেকে পেশ করা হয়েছে, আওয়ামী লীগের সরকারি রাষ্ট্র ক্ষমতায় আছে, সুতরাং আমরা যিনি পেশ করবেন তার সঙ্গে তো কথা বলবো। আবার উনি কিন্তু এই সব কিছুর উত্তর কিন্তু যেভাবে উনি দেন ওনাকে দিতে হবে সংসদীয় রীতিনীতি অনুযায়ী। 29শে কি বলে জুন যখন বাজেট পাস করার চেষ্টা করবেন। আর কথাই বলে রাখি, কেন বাজেটটা কিন্তু প্রস্তাবনা, 28শে জুন প্রধানমন্ত্রীর বক্তব্যের উপর সবকিছু নির্ভর করছে, এটা বলছেন না? না, এটা তো প্রস্তাবনা, বাজেট প্রস্তাবনা, এটা কিন্তু মূল ফাইনাল বাজেট না। তো প্রস্তাবের উপর আপনি আলোচনা করতেই পারেন। আপনি একটা প্রস্তাব দিয়েছেন এবং কার কাছে দিয়েছেন? সংসদে দিয়েছেন। কেন দিয়েছেন? সংসদের অ্যাপ্রুভালের জন্য দিয়েছেন। সংসদ যদি অ্যাপ্রুভ করে তাহলে এটা পাস হবে, না হলে কিন্তু এটা যতই ক্যাবিনেট অ্যাপ্রুভ করুক এটা কিন্তু থাকবে না। জিয়াউদ্দিন আহমেদ বাবলু, আপনাদের নেতা HM এরশাদ তিনি বলেছেন যে এই বাজেট বাস্তবায়ন হবে কিনা তার সন্দেহ আছে, কারণ বিপুল পরিমাণ ঘাটতি আছে এই বাজেটে। 1 লক্ষ, আমি বলি 4 লক্ষ কোটি টাকা, 4,266 কোটি টাকার বাজেটের মধ্যে 1,12,000 কোটি টাকা এখানে ঘাটতি আছে। আমার প্রশ্ন হচ্ছে, আপনি যদি 1,16,000 কোটি টাকা যেটা ব্যাংক থেকে লুট হয়েছে, মানে আমি বলবো লুটই বলবো, ঋণ খেলাপি হয়েছে, এটা যদি আপনি উদ্ধার করতে পারছেন না কদিনে, তাহলে তো আপনাকে আর বাড়তি কর দিতে হতো না। আপনি যেখানে যান, আপনি সুপার স্টোরে যান, আপনি যেখানে কিনতে যান, মধ্যবিত্তের কাছে যান, সব জায়গায় যান, দেখবেন যে মানে একটা হাহাকার অবস্থা, যে মানুষ আর পারছে না। কারণ প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে বাজেট ঘোষণার পর থেকে, এবং কি চালের দাম 15% ভ্যাট আরো বাড়বে। 15% ওই কারণে ভ্যাট এখনো আরোপিত হয়নি, হওয়ার আগে কিন্তু বেড়ে গেছে। এটার উপরে কিন্তু সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই। তারপর আপনার আরেকটা কথা যেটা বলতে চাচ্ছিলাম, যে চালের দাম, গত বছর এই সময় চালের দাম ছিল 30 টাকা, এখন সেটা হচ্ছে 50 টাকা। এবং মোটা চালের দাম, ওটা তো ইম্পর্টেন্ট, মোটা চালের তো সবচেয়ে বেশি কনজিউম করে, এবং এটা 47% রাইজ করেছে। সুতরাং এই তো গত বছর তো হয়নি। আমরা যদি কথাগুলো না বলি, তাহলে আমরা আমাদের মানুষের কাছে, আমরা যাদের কাছে আমাদের দায়বদ্ধতা আছে, তাদের কাছে আমরা কি উত্তর দিব। এবং আমরা এই কথাটা বলছি এই জন্যই, যেটা একটা বাজেট প্রস্তাবনা, এখন যদি আমরা বলি এগুলো, তাহলে ওনাদের ভুলটা উপলব্ধি করবেন, উপলব্ধি করে জনগণের স্বার্থ দেখে
তারাও তো এই যে যে কথাগুলো বিএনপি ভ্যাট বলছে যে এগুলো বঞ্চনার বাজেট, তারপরে এই যে আপনি বলছেন যে আসলে বাস্তবায়নটা বাস্তবসম্মত নয়, মানে বাস্তবায়ন হওয়ার বাস্তবতা আপনারা দেখতে পাচ্ছেন না, এইটা আমি বলবো একটা ইমাজিনারি বাজেট, কাল্পনিক বাজেট। এবং ওনার মানে কি বলবো, এটা যে একটা আমি একটা কথা বলি এখানে, আমি ওট্টো নাইটিঙ্গেল আমি পড়েছিলাম কিডসে, তো নাইটিঙ্গেল তার জগতে উড়ে বেড়াতো এবং সেখানে সে গান গাইতো, ই করতো, ইট ওয়াজ এ ওয়ার্ল্ড অফ ইমাজিনেশন। কিন্তু যখন সে একদিন মাটিতে নামলো, তাকে অনেকে তাড়া করছে, অনেকগুলো পাখি, তখন সে বললো বাস্তবতা তো ভিন্ন এবং ওয়ার্ল্ড অফ অ্যাকচুয়ালিটি। এটা কিন্তু অ্যাকচুয়ালিটির বাজেট না, এটা ওয়ার্ল্ড অফ ইমাজিনেশনের বাজেট, একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ডের বাজেট। তাই আমরা বলছি এটা কোনোভাবে বাস্তবায়ন করা সম্ভব না, এত ঘাটতি, ঘাটতির মধ্যে আছে একটা বিপুল একটা বিরাট অঙ্ক। এই কাল্পনিক পরিস্থিতি থেকে আসলে সরকারকে মানে সরকারকে এই কাল্পনিক পরিস্থিতি তৈরি করবার জন্য, কিংবা অর্থনীতির যে ফাঁকগুলোর কথা আপনারা বলছেন, বিশাল বিশাল ফাঁক, যেটা আপনি একটা সুনির্দিষ্ট বলেছেন যে শেয়ার বাজারও এখানে অকার্যকর পড়ে আছে, মানে ধস, ব্যাংকিং খাতও ভীষণভাবে বিপর্যস্ত। এই দুইটি খাত কিন্তু অর্থনীতির মূল খাত, জি উনি স্বীকার করবেন, সব দেশে এই পুরো দায়টা আসলে অর্থমন্ত্রীর উপর চাপিয়ে অর্থমন্ত্রীর চাকরিটা যাচ্ছে কিনা, মানে অনেকে এটাও মানে এই কথাটিও আছে যে এটা করে আসলে এক রকমের মানে নির্বাচনের আগে সরকারকে দায় মুক্তি দেওয়া কিনা। সেটা তো ওনাদের ব্যাপার, সরকারের ব্যাপার, যে ওনাকে উনি রাখবেন কিনা বা উনি থাকবেন কিনা বা উনি নিজে পদত্যাগ করবেন কিনা। বাট আমরা বলেছি, আমরা চেয়েছি যে উনি পদত্যাগ করুক, সম্মানের সাথে চলে যাক এবং দায়িত্ব নিয়ে চলে যাক, যে আমি ব্যর্থতার দায়িত্ব নিতে মানুষ রিজাইন করে ডেমোক্রেটিক সিস্টেমে। আর আরেকটা কথা আপনি বলছেন বারবার যে এত হইচই হচ্ছে কেন, এত হইচই হচ্ছে খুব ভালো যে ভাইব্রেন্ট একটা পার্লামেন্ট ইজ ওয়ার্কিং এবং এখানে সবাই কথা বলছে এবং জোরালো ভাষায় কথা বলছে, কাউকে গেগ করা হচ্ছে না। এবং এই যে অনেকে এই পার্লামেন্ট নিয়ে কোশ্চেন তুলেছিল যে পার্লামেন্টে মানে বিরোধী কথা বলেই কি লাভ, এই প্রসঙ্গে আমি আসবো আপনার কাছে, কিন্তু অধ্যাপক মাহবুবুল্লাহ আমি আপনার কাছে যেতে চাই এটা জানতে যে আপনি বলছিলেন এটাও যে মন্ত্রিপরিষদে অনুমোদিত বাজেট প্রস্তাব তো আসলে পেশ করেছেন অর্থমন্ত্রী, তো সেই বাজেট প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হওয়ার পর এখন যে মন্ত্রীরাও, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ভীষণ কড়া বক্তব্য রেখেছেন এই বাজেটের বিরুদ্ধে, আবগারি শুল্কের বিষয়ে এবং 15% ভ্যাটের বিষয়ে। তো মন্ত্রিসভায় কেন কথা বলেননি? আজ তোফায়েল আহমেদ এই প্রশ্ন তুলেছেন যে প্রপার প্লেস ক্যাবিনেটে কেন মন্ত্রীরা কথা বলেননি? না, সেটা তো আমার পক্ষে বলা সম্ভব না। আপনার কি মনে হয় যে আমি তো আমার ব্যাখ্যাটা আমি দিয়েছি যে আমার সম্ভাব্য হাইপোথিসিসটা কি রাজনৈতিক প্রেক্ষাপটে, কি রাজনৈতিক লক্ষ্যে এই ধরনের একটা বাজেট, একটা বিশাল বাজেট, 4,266 কোটি টাকার যে বাজেট সেটা পেশ করা হয়েছে। এবং এটা আমার কাছে মনে হয়েছে একটা গিমিক এই জন্য যে বিরাট অঙ্কের বাজেট দেখালে পরে জনগণ ভাববে, সরকার বারবার বলে আসছে আমরা উন্নয়নের মহাসড়কে রয়েছি এবং সেই মহাসড়কে যে তারা রয়েছেন সেটাকে জাস্টিফাই করার জন্য এবং সাধারণ মানুষকে কিছুটা বোকা বানানোর জন্য এরকম একটা বাজেট পেশ করা হয়েছে, যেখানে আপনারা ইতিমধ্যে বলেছেন যে 1 লক্ষ কোটি টাকার বেশি হচ্ছে ডেফিসিট ফাইন্যান্সিং। এবং সেই ডেফিসিট ফাইন্যান্সিং এর মধ্যেও বড় দুর্বলতা হচ্ছে অভ্যন্তরীণ সূত্র এবং বহিঃসূত্রে যে অর্থটা দিয়ে এই ঘাটতি পূরণ করা হবে বলে বলা হচ্ছে, সেটাও কিন্তু অতীতের যে কোনো ট্রেন্ডের সঙ্গে মিলে না। এবং এই পরিমাণ টাকা মানে এক্সটার্নাল রিসোর্স হিসেবে পাওয়া যাবে, সেটা ঋণই হোক আর অনুদানই হোক, মানে অনেকেই বলছে এক রকমের অঙ্ক মিলিয়েছেন, যা একেবারে যোগ বিয়োগ করে অঙ্কটা মিলিয়ে দেওয়া হয়েছে। তা আমার মনে হয় যে পুরো জিনিসটার মধ্যে, সম্পূর্ণ বাজেটটার মধ্যে একটা যেটাকে বলা হয় একটা অর্থনৈতিক চিন্তা, একটা সুষ্ঠু রাজনৈতিক চিন্তা এবং জাতীয় অর্থনীতির অবস্থা, জাতীয় অর্থনীতির সংকট, ফিনান্সিয়াল সেক্টরের সংকট, সব কিছুকে বিবেচনায় নিয়ে এই বাজেটটা কিন্তু প্রণয়ন করা হয়নি। এবং না করার ফলে আজকে পেশ করার পরে, হ্যাঁ, আমরা একটা কথা বলে না, চোর পালালে বুদ্ধি বাড়ে, এই ধরনের একটা কথা গ্রাম দেশে প্রচলিত আছে, প্রবাদ প্রচলিত আছে। এখন যখন পেশ হয়ে গেছে এবং পেশ হবার পর সব মহল থেকে এর বিরুদ্ধে সমস্যার প্রতিবাদ উঠেছে, এমনকি পার্লামেন্টের মধ্যে উঠেছে এবং নিজের দলের এমপিদের মধ্য থেকে উঠেছে, তারপরে এখন মনে হচ্ছে যে আসলে এটা মানে এখন মন্ত্রীরাও পিছিয়ে থাকতে চাইছেন না, মানে ভুল একটা হয়ে গেছে। এক, দ্বিতীয় কথা হচ্ছে আজকে অর্থমন্ত্রীর ভাগ্যটা কি হবে। আমাদের দেশে যখন কোনো রাজনৈতিক সংকট দেখা দেয়
আজকে বাজেটকে ঘিরেও কিন্তু একটা রাজনৈতিক সংকট দেখা দিয়েছে। এই ক্ষেত্রে আমরা কিন্তু যেটাকে বলে স্কেপগোট আমরা খুঁজি, বলির পাঁঠা আমরা খুঁজি, এবং সেখানে অর্থমন্ত্রী কিন্তু একটা স্কেপগোটের মতো অবস্থায় পড়ে গেছে। তবে এটাও সত্য যে কোনো সরকার তাৎক্ষণিকভাবে এই ধরনের বিচ্যুতির জন্য কোনো একজন মন্ত্রীকে একেবারে মন্ত্রিসভা থেকে বিদায় দেবেন তাৎক্ষণিকভাবে, এটাও আমরা ভাবতে পারি না। কারণ সরকারগুলো এই দেশের 46 বছরের ইতিহাসের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতায় আমরা যেটা দেখি, মানে কোনো এক সামরিক সরকার আসার আগে এরকম দু একটি ঘটনা ঘটেছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই একটু পরিস্থিতি উত্তপ্ত অবস্থা থেকে একটু ঠান্ডা হওয়ার পরেই তখন এই অ্যাকশনগুলো নেওয়া হয়। রিশাফলের কথা শোনা যাচ্ছে অবশ্য। জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, এইটা কি এ কারণে যে এবার নির্বাচনী, মানে আপনারাও প্রকৃত বিরোধী দলের ভূমিকা নিতে চাচ্ছেন, আর সরকার দলীয় এমপিরাও আসলে বুঝছেন যে যখন এত সমালোচনা হচ্ছে তখন তারা পিছিয়ে পড়লে তারাও তাদের কনস্টিটিউয়েন্সির কাছে জবাবদিহিতার মুখে পড়বেন, সে কারণে কি এবার বাজেট নিয়ে এত কথা নাকি? নির্বাচনটা সামনে বলে বাজেটটা অসম্ভব বেশি কর দেয়া, করের বোঝা অসম্ভব বেশি। 15% ব্যাট যেখানে দিয়েছে, এলপি গ্যাস থেকে শুরু করে আপনার কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল যেটা তৈরি করবেন, এবং ইভেন কি বিদ্যুৎ এবং গ্যাস, প্রত্যেকটার উপরে কিন্তু বসানো হয়েছে ঢালাওভাবে। এটা কিন্তু অতীতে কোনোবার করা হয়নি। আর যে অতীতে করা, এই অতীতে যে ভ্যাট নীতি ছিল, এটা আমূল পরিবর্তন করা হয়েছে। করার ফলে এটা হঠাৎ করে মরার উপর খরার গায়ের মতো মানুষের উপর চাপ চেপে কৃষিমন্ত্রী বলেছেন। আচ্ছা, ক্যাবিনেটে অ্যাপ্রুভড একটা প্রস্তাব নিয়ে মন্ত্রীরা এখন কেন কথা বলছেন সংসদে? আপনার এটা নিয়ে আমার দেখা আছে। আমি এক সময় ক্যাবিনেট মন্ত্রী ছিলাম এই প্রেসিডেন্ট সরকারে। তখন কি আসলে কোনো আলোচনা হয় না ক্যাবিনেটে? আমি বলি, হ্যাঁ, প্রথমে এটা বাজেটটা যেটা নরমাল যে নিয়ম, সাংবিধানিক নিয়ম অনুযায়ী প্রথম ক্যাবিনেটে অ্যাপ্রুভ করতে হয়। ক্যাবিনেটে অ্যাপ্রুভ করার পরে এটা কিন্তু প্রপোজ বাজেট, প্রস্তাবিত বাজেট, হ্যাঁ, অ্যাপ্রুভ করার পরে এটা কিন্তু পার্লামেন্টে পেশ করা হয় ফাইনাল অ্যাপ্রুভালের জন্য। আমি একটু যদি ইন্টারাপ্ট করে আপনাকে সাধারণ মানুষ হিসেবে জানতে চাই যে মানে ব্যাপারটা কি এমন যে যখন ক্যাবিনেটে আসে তখন মন্ত্রীরা ভাবেন যে এটা আপনারা করে পাঠিয়েছেন, শুধু অ্যাপ্রুভ করে দেওয়া তাদের কাজ, সেটা কি ব্যাপারটা? মানে আসলে কি তখন পুঙ্খানুপুঙ্খ দেখা হয়? কারণ আমরা জানতাম 15% ঢালাও ভ্যাট আরোপ হবে, এত বড় অব্যাহতি তালিকা হবে, তখন সেটা আমরা বরং জানতাম না। আবগারি শুল্কের কথা অন্তত 2 সপ্তাহ আগে থেকে সংবাদ মাধ্যমে ছিল যে 1 লাখ টাকার উপর আবগারি শুল্ক হতে যাচ্ছে। মন্ত্রীরাও সেটা নজর করলেন না কেন? সেটা তো মন্ত্রীদের ব্যাপার, সেটা আমি দিতে পারবো না। তবে আমি আপনার সাথে একমত যে ক্যাবিনেটে যারা অ্যাপ্রুভ করেছেন, যে হোল মন্ত্রিসভায় সেখানে ছিলেন, আমি কারোর নাম ধরছি না এখানে, তাদের কোনো মানে কনস্টিটিউশনাল রাইট নাই, নৈতিক অধিকার নাই যে তারা একবার অ্যাপ্রুভ করেছেন পার্লামেন্টে এসে আরেকটি কথা বলার। এটা কিন্তু মানে কি বলবো, এটা বলতো সংবিধানের রীতিনীতি বিরুদ্ধ আমি বলবো। এটা কিন্তু তারা ঠিক করেননি। বাট এমপিরা কিন্তু কথা বলতে পারেন, মন্ত্রীরা কথা বলতে পারেন না, কারণ মন্ত্রীরা এটা ওন করতে হবে, বিকজ দে আর পার্ট অফ ইট। অ্যান্ড আজ বাণিজ্য মন্ত্রী বলেছেন, কিন্তু আমি একটা বিরতির পর ফিরে আপনার কাছে জানতে চাইবো যে এমপিরাই যে বলছেন আমাদের সংবিধান এবং সংসদীয় রীতি অনুযায়ী আসলে তাদের বলাটারই কতটুকু মূল্য আছে। একটা বিরতির পর, কারণ মানে এই বাজেট তো কণ্ঠভোটে পাস হবেই। মানে একটা বিরতির পর দর্শক থাকুন রাজকাহনে টেলিভিশনে, ফেসবুকে, ইউটিউবে। ফিরে এলাম রাজকাহনে। জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, আপনার কাছে জানতে চাইবো যে সংসদে আপনি বলছিলেন এটাই তো চাওয়া যে সংসদ ভাইব্রেন্ট হবে, সংসদ প্রাণবন্ত হবে। ভীষণ প্রাণবন্ত হয়ে উঠেছে বাজেট নিয়ে, কিন্তু হয়ে লাভটা কি? মানে আমাদের সংবিধান এবং সংসদীয় রীতি অনুযায়ী আওয়ামী লীগের এমপিদের তো আসলে পক্ষে ভোট দেওয়া ছাড়া, ক্যাবিনেটে অনুমোদিত বাজেট প্রস্তাবকে অনুমোদন করা ছাড়া কোনো উপায় নেই। আমার কাছে জাতীয় পার্টির 2016 পর্যন্ত যে হিসাব আছে, তাতে 2016 পর্যন্ত জাতীয় পার্টি কোনো না ভোট দেয় নাই সংসদে। তাহলে আসলে শেষ পর্যন্ত অনুমোদিতই হবে। তাহলে আমি একটু আপনাকে বিনয়ের সাথে স্বতন্ত্র সংসদ সদস্যরাও তো এখন আওয়ামী লীগে যোগ দিয়েছে। ওটা বাদ দেন, আমি স্বতন্ত্রতার কথা বলবো না। জাতীয় পার্টি 2000 আপনি যেটা বলেছেন 16 পর্যন্ত কোনো বিরোধিতা করেনি বা ভোট দেয়নি সরকারের। 2014 থেকে 2016 বাংলাদেশ প্রতিদিন লিখছে এবং প্রথম আলো লিখছে। না, আমি একটু বিনয়ের সাথে দ্বিমত পোষণ করছি। আমরা কিন্তু গত বাজেটও কিন্তু আমরা যখন হ্যাঁ বলে হ্যাঁ বলুন স্পিকার বলে, আমরা হ্যাঁ বলিনি, আমরা না বলেছি, ওরা কিন্তু হ্যাঁ বলেছে। আমরা কিন্তু কোনোদিন এরকম পক্ষে বলিনি। হয়তো আমরা তো জোরালো কথা বলিনি অনেক ক্ষেত্রে, কিন্তু সেই বাজেটগুলো কিন্তু এরকম এত বেশি কর ছিল না, মানুষের এত বেশি সাফারিং এর কথা ছিল না, এবং প্রত্যেকটা আপনার পেশার মানুষ এইভাবে বিক্ষুব্ধ ছিল না।
কিন্তু এই বিক্ষোভটাকে তুলে ধরার দায়িত্ব তো আমাদের। আমি আগে বলেছি এটা প্রস্তাবিত বাজেট, আমি আশা করব সরকারের বোধোদয় হবে এবং অর্থমন্ত্রীর বোধোদয় হবে। উনি আজকে এই গত কয়েকদিনে সংসদের বাজেট নিয়ে যে আলোচনা হয়েছেন তার প্রেক্ষিতে জনস্বার্থে এবং জনগণের কল্যাণে উনি বাজেটকে উনি পরিবর্তন করবেন, সংশোধন করবেন, তাতে লজ্জার কিছু নাই। তাতে একটা জিনিস দাঁড়ালো যে বাজেটের যেই ভুল ত্রুটিগুলো ছিল বা যেগুলি জনগণের উপর মানে বোঝা হয়েছিল, করের বোঝা, এগুলো থেকে মানুষ যে মুক্তি পায় এবং যেগুলো সংশোধন হয়, তাহলে কিন্তু না, আপনি যে দাবিটা করেছেন পদত্যাগ তো একটি দাবি, এই মূলধন ঘাটতি পূরণে 2000 কোটি টাকা বরাদ্দ করায়, কিন্তু আপনি যে বলেছেন যে মানে এই ব্যাংক লুট বা ব্যাংক সিস্টেম ভেঙে পড়া, মানে ব্যাংকিং ব্যবস্থাটি যে ভেঙে পড়ার কথা বলেছেন, সে বিষয়ে সমস্যা তো থাকছেই। কেন থাকবে? সেই বিষয়ে তারা যে চিন্তা করেন, এখন সিদ্ধান্ত নেন যে এইবার এত আলোচনা হয়েছে যে মেইনলি উনি যেটা বলেছেন রাষ্ট্রায়ত্ত যে ব্যাংকগুলো আছে, সোনালী, রূপালী, জনতা, বেসিক ব্যাংক লুটপাট করে কিচ্ছু নাই এবং তার চেয়ারম্যানকে সরানো হয়েছে এবং দুদক বলেছে তার বিরুদ্ধে বলে কিছু পাইনি, কিন্তু সারা দেশের মানুষ জানে সে ব্যাংক লুটপাট করেছে। দ্যাট ইজ দ্য পাবলিক পারসেপশন। একটা কথা আপনাকে নবনীতা চৌধুরী বলতে হচ্ছে যে পাবলিক পারসেপশন ইজ সামটাইমস মোর ইম্পর্টেন্ট দেন দ্য রিয়েলিটি। নির্বাচনের আগে আগে সেটা বিশেষভাবে মনে হচ্ছে, যে কোনো সময় আপনার পাবলিক পারসেপশন। মনে করেন মানে আমি যদি সৎলোক হই আর মানুষ যদি মনে করে আমি সৎলোক না, এইটাই সত্য, কিন্তু আমি মনে করি ওইটাই সত্য। আর আমি যদি অসৎ লোক হইয়া মানুষ যদি সৎ মনে করে সেটাই সত্য, আমাকে ভোট দিবে মানুষ। সুতরাং পাবলিক পারসেপশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন পলিটিক্স ইন এভরি কান্ট্রি। সুতরাং আমি মনে করি যে আজকে এই ব্যাংকগুলো আমাদের কিন্তু মানে লাইফ ব্লাড অফ ইকোনমি, আমাদের প্রাণরস অর্থনীতির, এগুলোকে যদি আমরা রিকনস্ট্রাক্ট করতে না পারি, রিভিল করতে না পারি, তাহলে কিন্তু অর্থনীতি বিরাট ধস নামবে এবং সেই ধসের কারা শিকার হবেন? এই ব্যাংকে যারা টাকা, আমি প্রথম বলছি যে ব্যাংকে যারা হাজার হাজার কোটি টাকা রেখেছেন, এই টাকাটা তো সরকারের টাকা না, এটা তো আমানতকারীর টাকা। আমি আবারও আসবো আপনার কাছে, আমি একটু কথা বলি, আমানতকারীর টাকা। এবং সেখানে আবার অর্থমন্ত্রী আপনি জানেন যে হলমার্কে যখন কেলেঙ্কারি হলো বলে 4000 কোটি টাকা কোনো টাকাই না, আবার এখানে 2000 কোটি টাকার জন্য উনি 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 ওখানে দিচ্ছেন ব্যাংকগুলোতে। এই 4000 কোটি টাকা উদ্ধার করলে তো হয়ে যেত। আপনি যেটা বলেছেন আমি একমত। 2014 সালে, 15 সালে, 16 সালে আমার কাছে স্ট্যাটিস্টিক্স আছে, 5000 কোটি টাকা এই ব্যাংকের যে মূলধন ঘাটতি পূরণের জন্য দেওয়া হয়েছে। কারণ এটা ক্যান্সারের মতো হয়েছে, ম্যালিগনেন্সি। আপনি যতই রক্ত দেন আপনার হিমোগ্লোবিন বাড়ছে না। মানে আমাদের দেশে এই যে সংসদে এই আলোচনা, তার তো আসলে কোনো পরিণতি নাই, কারণ শেষ পর্যন্ত অর্থমন্ত্রী যা চাইবেন, প্রধানমন্ত্রীর বক্তৃতার জন্য অপেক্ষা করতে বলছেন সবাই, মানে সরকার যা চাইবে সেই বাজেটটি অনুমোদিত হয়ে যাবে। আমাদের সংবিধানের 70 অনুচ্ছেদ সে কথাই বলেন। 29 তারিখে যদি সেটা সত্যি অনুমোদন হয়, এটা হবে এক ধরনের আত্মপ্রবঞ্চনা। যে আত্মপ্রবঞ্চনা হলো সংসদে এতদিন তারা যে বক্তৃতা দিয়েছেন সেই বক্তৃতার সঙ্গে মানে সেই বক্তৃতায় না, মানে ওই অবস্থানে না থেকে অবস্থানটা পাল্টে দেওয়া। তারপরেও আমি মনে করি সংসদে যে আলোচনা হয়েছে তার একটা গুরুত্ব আছে। জনমনে ইতিমধ্যে একটা ছাপ তৈরি হয়েছে। বাজেট পেশ হওয়ার সঙ্গে সঙ্গে ছাপটা তৈরি হওয়া শুরু হয়েছিল এবং সংসদে সরকারি দলের মন্ত্রীদের এবং অন্যান্য এমপিদের আলোচনার ফলে সেই ছাপটা, অর্থাৎ মানুষের মনে যে দাগ কেটেছে সেই দাগটা আরো তীব্র। সংসদে আমার মনের কথা হচ্ছে, না না, আমার মনের কথা হচ্ছে তা না, মানে একটা দাগ কেটেছে, একটা ইমপ্রেশন সৃষ্টি হয়েছে। এরপরে যদি আবার এই ধরনের বাজেট প্রায় অপরিবর্তিত অবস্থায় যদি পাশ করা হয়, সামান্য কিছু এদিক সেদিক করে, তাহলে কিন্তু সেটা জনগণকে। আপনাকে অর্থনীতিবিদ হিসেবে আমি যদি একটা প্রশ্ন করি, যে আজ বাণিজ্য মন্ত্রী যেমন ইঙ্গিত দিয়েছেন তাতে মনে হচ্ছে যে ভ্যাটেও একটা বড় ধরনের মানে আমাদের জন্য স্বস্তিকর ঘটনা আসছে, যে আমরা নাকি সকলে খুশি হব যেই হার শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী ঘোষণা করবেন, আর আবগারি শুল্ক আসলে বোধহয় থাকছেই না। কিন্তু এই শুল্ক, এই ভ্যাট যদি কমিয়ে আনে, তাহলে আবার অর্থমন্ত্রী এই 4,02,000 মানে 66 কোটি টাকার বাজেটের হিসাব মেলাবেন কি করে? সেটা মেলাতে পারবেন না। স্বাভাবিকভাবে তার সঙ্গে সঙ্গে আরেকটা অঙ্কের পরিবর্তন করতে হবে, সেটা হচ্ছে বাজেটের আকারেও একটা অ্যাডজাস্টমেন্ট আনতে হবে। আমার কাছে যেটা মনে হচ্ছে যে আপনি যদি ভ্যাটের হার যেভাবে প্রাক্কলন করা হয়েছে, যে আমি এভাবে ভ্যাট আদায় করলে আমার এত টাকা রাজস্ব আসবে, ইনডাইরেক্ট ট্যাক্স ভ্যাট থেকে আসবে 99,000 কোটি টাকা,
এই 92,000 কোটি টাকা 99,000 কোটি টাকা হয়তো আপনার শেষ পর্যন্ত 80 বা 70,000 কোটি টাকায় এসে পৌঁছাবে। তো সুতরাং সেই ক্ষেত্রে বাজেটের একটা মৌলিক ওভারহলিং এর প্রয়োজন হবে, এবং এই ওভারহলিংটা যদি না করা হয় এবং মানে শুধুমাত্র কর প্রস্তাবে একটা পরিবর্তন দেখানো হয়, আমার মনে হয় শেষ পর্যন্ত এই বাজেট বাস্তবায়ন, মানে এমনিতেই প্রত্যেক বছর সংশোধিত বাজেট হয়, তার অর্থই হলো যে আসল বাজেটটা হচ্ছে না। এইবার কিন্তু আরো বড় রকমের পরিবর্তন, এবং এটা সরকারের জন্য আমি মনে করি যে এক ধরনের ব্যর্থতাই মানে হয়ে যাবে। আমাদের অপেক্ষা করতে হবে ঈদের পর পর্যন্ত, 28শে জুন, আমরা অপেক্ষা করব। 29শে জুন। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ, ধন্যবাদ জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, ধন্যবাদ দর্শক যারা সঙ্গে ছিলেন। আপাতত বিদায় রাজকাহন থেকে। আগামীকাল রাত 10টা পর্যন্ত সব খবরে খুঁজতে থাকুন রাজনীতি। আর কাল বৃহস্পতিবার ফোন লাইন থাকবে খোলা রাত 10টা থেকে 12টা। আপনার বিশ্লেষণের সঙ্গে মেলাবো আমার বিশ্লেষণ, তৈরি হবে নতুন রাজকাহন। থাকুন ডিবিসির সঙ্গে।